লক্ষ্মীপুরে মা মেয়ে সহ একই ফ্যামিলির চারজনকে খুন করেছে হিন্দু যুবক অন্তর মজুমদার। ইতিমধ্যেই আপনারা এই নিউজটা শুনেছেন। আমি বিশেষ করে একটা জিনিস বলতে চাই, তার ধর্মকে টেনে এনে তার পুরো ধর্মের ভাই বোনদেরকে আমি ছোট করতে চাই না। এখন টু দা পয়েন্ট আসি। চারজনকে খুন করেছে এবং চারজনকে কেন খুন করেছে? পূর্বে শত্রুতা, নাকি এই ঘটনার পিছনে প্রেম জড়িত কারণ ছিল, পরকীয়া ছিল, কিংবা অবৈধ সম্পর্কের কোনো কারণ জড়িত ছিল কিনা? স্বাভাবিকভাবেই আমাদের দেশে এরকম অনেক ঘটনা আমরা দেখে আসছি, আমরা সাক্ষী হয়ে আসছি যে অবৈধ সম্পর্ক কিংবা পরকীয়ার কারণে এই ধরনের হতাহত ঘটনাগুলো ঘটে আসে। সবকিছু বিষয়েই আজকের ভিডিওতে বিশ্লেষণ থাকবে। প্রথমে আমি আমাদের গদি মিডিয়া নিয়ে বলবো। আমাদের গদি মিডিয়া বরাবরই যদি কোনো অপরাধের সাথে হিন্দু ব্যক্তিদের বা হিন্দু কোনো মানুষের সম্পৃক্ততা পাওয়া যায়, তখন বরাবরই আমাদের মিডিয়াগুলা তাদের নাম পরিচয় এড়িয়ে আসে। যদিও আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তির কারণে তার ধর্ম ছোট হইতে পারে না, ধর্মের সকল মানুষ খারাপ হয় না। দ্বিতীয়ত, আমাদের প্রশাসন নিয়ে যদি বলি, আমাদের প্রশাসন কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির উপযুক্ত শাস্তি বাস্তবায়ন করতে পারে না। বরং দেখা যায় যে অসহায় ব্যক্তিরা সবসময় সাজা পায়, তাদের ফাঁসি হয়, জেল হয়। যেমন ধরুন, উদাহরণস্বরূপ জমিয়তের নেতা হাফেজ রায়হান ভাই, গতকালকে একই মামলা একই রায়ে ওনার ফাঁসি হয়েছে, কিন্তু বিএনপির নেতা কর্মীরা ওই মামলা থেকে মুক্তি পেয়ে গেছে, খালাস পেয়ে গেছে। এখন আপনি প্রশ্ন তুলতেই পারেন যে একই মামলায় একই আইনে যদি আপনার অন্যরা খালাস পায়, তাহলে কেন রায়হান ভাই ফাঁসির আসামি হবে? যদি অন্যদের মামলাটা যদি গত সরকার খুনি শেখ হাসিনার বানোয়াট মামলা হয়, তাহলে হাফেজ রায়হান ভাইয়ের বেলা অন্য প্রযোজ্য বা অন্য আইন কেন প্রযোজ্য হবে? এই জন্য এই প্রশ্নটা আমাদের স্বাভাবিকভাবে আসে আমাদের প্রশাসন নিয়ে। গতকালকেও এই খুনিকে যখন আমজনতা মারতে চাচ্ছিল এবং মারা শুরু করছে, তখন পুলিশ এসে ওই খুনিকে উদ্ধার করে সেফ করে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। বাই দ্য ওয়ে, ভিডিওতে এই অংশটা অ্যাড করতে ভুলে গেছিলাম। এখন অনেক সূত্র এবং অনেকেই এই প্রশ্ন তুলতেছে যে অন্তর মজুমদার কি আসলেই মারা গেছে, নাকি তাকে বাঁচানোর জন্য তাকে মেরে ফেলা হয়েছে এবং গুজব ছড়ানো হচ্ছে। কারণ সে মারা গেছে এ ব্যাপারে এখনো সঠিক তথ্য বা বা সঠিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় না। এখন আসি টু দা পয়েন্ট। ঘটনাটার বিশ্লেষণ যদি করতে চাই, আমরা বরাবরই বাংলাদেশে এরকম নৃশংস ঘটনা বারবার দেখে আসছি, কিন্তু সমাধান কোনোভাবেই আসছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেছেন যে আমরা মধ্যযুগীয় আইনে ফিরতে চাই না, এটা আধুনিক যুগ। কিন্তু প্রশ্ন হইল, আধুনিক যুগে কি আমরা এই আধুনিক সমাধানটা পাচ্ছি? আমরা কি এই আশঙ্কা আমাদের মধ্যে হচ্ছে না যে আগামীকাল হয়তো আমার পালা? একটু ঘটনার প্রেক্ষাপটটা আপনি একটু অনুমান করেন যে অন্তর মজুমদার যে যে বাসাটাই খুন করেছে, এই বাসাটাই সে দীর্ঘদিন ভাড়া থাকতো। তার চলাফেরা, তার ব্যবহার খারাপ ছিল, এরকম আমরা অনেক লেখা পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যার দরুন তার বাসার মালিক তাকে এই বাসা থেকে বের করে দেয়। অন্তর মজুমদার একজন বিবাহিত হওয়া সত্ত্বেও ওই ফ্যামিলির প্রতি তার কুনজর ছিল। এর বড় একটা কারণ, ওই ফ্যামিলিটার যে কর্তা ছিল তার বাবা মারা গেছে বিদ্যুৎ স্পষ্ট হয়ে। মারা যাওয়ার পরে ফ্যামিলিটা একা হয়ে যায়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তার ফ্যামিলির মেইন মানুষ বাবা যদি মারা যায়, তাহলে ওই ফ্যামিলিটা আসলেই অসহায় হয়ে যায় সমাজের মধ্যে। এইটারই একটা সুযোগ নিয়েছিল এই অন্তর মজুমদার। তো সে নানান সময় ওই ফ্যামিলির একজন মেয়েকে উত্ত্যক্ত করত এবং এক পর্যায়ে সে বিবাহর প্রস্তাব নিয়ে যায়। স্বাভাবিকভাবেই কোনো ফ্যামিলি, প্রথমত সে নেশাখোর, খারাপ, দ্বিতীয়ত সে অন্য ধর্মের, তো কোনো ফ্যামিলি এরকম প্রস্তাব মানতে রাজি হবে না, আবার যদি সে বিবাহিত হয়। কিন্তু অন্তর মজুমদার এই রিজেক্ট খাওয়ার পরে তার ভিতরে একটা জিদ কাজ করে এবং সেটা মেনে নিতে পারে না যে একটা অসহায় ফ্যামিলি, বাবা নাই, তারপরেও সে ওই ফ্যামিলি থেকে রিজেক্ট হয়েছে। সে এই ক্ষোভের কারণে সে চিন্তা করে ওই ফ্যামিলির যে মেয়েটাকে সে পছন্দ করতো তাকে ধর্ষণ করবে। ওই ধর্ষণের চিন্তা করে সে ওই ফ্যামিলিতে দীর্ঘদিন পরে সে 5 ফিল্টারের কাজ করে এরকম এক অজুহাতে ওই বাসায় ঢুকে। প্রথমেই হয়তো
ওই মেয়েটাকে সে ধর্ষণের চেষ্টা করে, না পারতে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, পরবর্তীতে একে একে সবাইকে আঘাত করে সে মেরে ফেলে। ওইখানের প্রত্যক্ষদর্শী যারা, তাদের ভাষ্য অনুযায়ী ওই ফ্যামিলির মানে ওই মহিলা, উনি খুবই অসহায় ছিলেন এবং কারোর সাথেই ওনার কোনো মানে খারাপ আচরণ ছিল না। এবং এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী প্রেম জড়িত কোনো কারণ কিংবা অবৈধ সম্পর্ক কিংবা পরকীয়া এই ধরনের কোনো কারণ কেউই প্রকাশ করে নাই। একজন সনাতনী হিন্দু ধর্মের মানুষ যখন কোনো অন্যায় করে, তো ওই অন্যায়টাকে ঢাকার জন্য মিডিয়ারা লেগে যায়। এটার কারণটা কি এটা আমার আদৌ জানা নাই, হয়তোবা ভারত থেকে কোনো প্রেশার আছে কিনা। আবার দেখা যায় যে এই সেম ঘটনাটাকে উল্টো আকারে ভারতের গুদিয়া মিডিয়াগুলা বর্ণনা করে এবং তারা এটাকে গুজব আকারে ওই দেশে একটা ঘৃণা ফেলায়। আর ওই দেশের হিন্দুরা মনে করতে শুরু করে যে বাংলাদেশে হিন্দুরা সেফ না। আবার এই দেশে কিছু ভারতের দালাল হিন্দুরা আছে যারা ভারতকে মানে রিপ্রেজেন্ট করে এবং যারা মনে প্রাণে ভারতকে ধারণ করে, তারা আবার এই একই সুরের সাথে সুর মিলিয়ে তারা ওই মিডিয়াতে প্রচার করে যে আমরা এই দেশে সুখে নাই। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে, তাহলে এর সমাধানটা কোথায়? মানে আগামী দিন কি আমার সাথে একই ঘটনা ঘটবে কিনা? এজন্য যতই আপনি মধ্যযুগের আইনের কথা বলে এই জিনিসটাকে এড়িয়ে চলতে চান, ততই মানুষের ক্ষোভ বাড়বে, কারণ মানুষ চাই সমাধান। এজন্য সরকার দলীয় আমার নেতৃবৃন্দদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এটাকে নিয়ে একটু ভাবুন। খুবই সিরিয়াস একটা বিষয়, কারণ আমাদের জানের নিরাপত্তা না হইলে আমরা কিন্তু একটা সময় রাস্তায় নামবো বা মানুষ কিন্তু বিরক্ত হয়ে একটা পর্যায়ে মানে অন্যদিকে চলে যাবে। এই জন্য আপনাদেরকে প্রশাসনকে এ ব্যাপারে সোচ্চার হইতে হবে এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে দিতে হবে, যেন মানুষের মনে এই ভয়টা ঢুকে যারা এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত হইতে চায় বা সম্পৃক্ততা বা তাদের পরিকল্পনা তৈরি করেছে, তারা যেন এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।